আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কি অবস্থা, কেমন আছেন সবাই? আর কারা কারা যুক্ত আছেন একটু কমেন্টে লিখলে ভালো হয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। পড়াশোনা আপনাদের কেমন চলছে, একাডেমিক পড়াশোনা বা চাকরির পড়াশোনা, দুটা একটু কমেন্টে লিখতে পারেন। আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আসলে কি অনেক আস্তে শোনা যাচ্ছে? এখন ঠিক আছে কি? ঠিক আছে সাউন্ড এখন? ঠিক আছে, ওকে। চলেন তাহলে আমরা শুরু করি। আজকে হলো আপনাদের সংবিধানের লেকচার নাম্বার 2। হ্যাঁ, সংবিধান লেকচার নাম্বার 2। আর সংবিধানের লেকচার নাম্বার 2 আজকে আমরা পড়বো মূলত সংশোধনী গুলো। আর এই সংশোধনী গুলো এত পরিমাণ গুরুত্বপূর্ণ যে পঞ্চদশ সংশোধনী বিসিএস লিখিত পরীক্ষায় 3বার এসেছে পরপর, যার মধ্যে 40 এবং 41-এ পরপর 2বার এসেছে, 44-এ ঘুরে ফিরে ওইটাই আবার এসেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার ঈদ কেমন কাটলো? আর সাউন্ড সিস্টেম সব ঠিক আছে? আচ্ছা, ওকে। ঈদ খুবই ভালো কাটছে। ঈদের মধ্যে চমৎকার চমৎকার কিছু জিনিসপত্র হয়েছে, এই জন্য ঈদ ভালোই কেটে গেছে, বুঝছেন। এরপর আসেন সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে আমরা কি করবো সেগুলো নিয়ে কথা বলি, চলেন। যেহেতু আমরা আজকে সংবিধানের লেকচার নাম্বার 2 পড়বো, এখানে দেখেন আজকের মূল টপিক হলো সংবিধানের সংশোধনী। সংশোধনী প্রিলির জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও 3 গুণ বেশি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায়। কারণ প্রিলির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সংবিধানের, সেগুলো আমরা প্রথম লেকচারে ম্যাক্সিমাম জিনিস পড়ে ফেলেছি, বাট তারপরেও সংশোধনীর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন আপনাদের প্রিলি প্লাস লিখিত প্রত্যেক জায়গায়। চলেন তাহলে প্রথমে আমরা যাই সংশোধনীর মধ্যে। সংবিধানের সংশোধনী সম্পর্কিত অনুচ্ছেদ আছে কোথায় সেটা সম্পর্কে। সংবিধানের সংশোধনী সম্পর্কে উল্লেখ আছে অনুচ্ছেদ নাম্বার 142-এ, যেখানে বলা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা। অনুচ্ছেদ নাম্বার 142, এইখানে বলা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা সম্পর্কে। অর্থাৎ সংবিধান কে সংশোধন করতে পারবে, কিভাবে সংশোধন করতে পারবে, এই সম্পর্কে কথাবার্তা বলা আছে। কোন কোন অনুচ্ছেদ শেষ হয় নাই, সব অনুচ্ছেদই শেষ হয়েছে। আমি কোন অনুচ্ছেদ সিরিয়ালি পড়াই না, আমি শুধু বলে দিচ্ছি যে কোন কোন অনুচ্ছেদ গুলো আপনারা পড়বেন। সেই অনুচ্ছেদ গুলোর কথা বলে দিয়েছিলাম, যার মধ্যে আছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগের যা আছে সব। আর বাকি যে ভাগগুলো আছে ওই ভাগগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো আছে, যেমন স্থানীয় সরকার সম্পর্কে পড়বেন, অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে পড়বেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে পড়বেন, অ্যাটর্নি জেনারেলের সম্পর্কে পড়বেন, ফ্লোর ক্রসিং সম্পর্কে পড়বেন, এরপর হলো কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট, এটা পড়বেন। এরপর হলো অর্থ বিল সম্পর্কে পড়বেন। এই ধরনের যে অনুচ্ছেদগুলো সেগুলো সব বলে দিয়েছিলাম আপনাদেরকে গত লেকচারে। তো আসেন অনুচ্ছেদ নাম্বার 142, এখানে বলা আছে সংবিধান সংশোধন সম্পর্কে। এখন এইখানে গুরুত্বপূর্ণ কিছু কথা দেখেন। প্রথম কথাটা হলো অনুচ্ছেদ 142 অনুযায়ী সংবিধান সংশোধন করা গেলেও সংবিধানের কিছু কিছু অংশ কোনোভাবেই সংশোধন করা প্রযোজ্য না বা সংশোধন করা সম্ভব নয়। তাহলে প্রথমে লিখে নেন সংবিধানের যেই অংশগুলো সংশোধন করা সম্ভব নয়, সংশোধন করা সম্ভব নয় যেই অনুচ্ছেদগুলো, সেই অনুচ্ছেদগুলোর কথা বলতেছি। 1 নম্বরে আসেন সংশোধন করা সম্ভব নয়। এটা প্রথমেই জেনে নেন যে এই অনুচ্ছেদগুলো কখনোই সংশোধন করা সম্ভব নয়। এর মধ্যে আছে প্রথম ভাগের যে কথাবার্তা আছে প্রজাতন্ত্র, প্রথম ভাগ সংবিধানের, এইখানে আছে অনুচ্ছেদ নাম্বার 1 থেকে অনুচ্ছেদ নাম্বার 7 পর্যন্ত। এখানে উল্লেখ আছে প্রজাতন্ত্র সম্পর্কে, এই ভাগের নাম হলো প্রজাতন্ত্র। এখানকার কোনো কিছুই পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কোনো কিছু করা যাবে না।
2 নম্বরে দ্বিতীয় ভাগ যেটা আছে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিও পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় ভাগে আছে 8 থেকে 25, এখানে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা কখনো সংশোধন করা যায় না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা কখনো সংশোধন করা যায় না। এরপরে আরেকটা জিনিস সংশোধন করা যায় না, সেটা হলো তৃতীয় ভাগের যে অনুচ্ছেদগুলো আছে অর্থাৎ মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ সমূহ। তৃতীয় ভাগে মৌলিক অধিকার সংক্রান্ত যে অনুচ্ছেদ সমূহ আছে এই অনুচ্ছেদগুলো সংশোধন করা যায় না। তৃতীয় ভাগ এখানে আছে অনুচ্ছেদ নাম্বার 26 থেকে অনুচ্ছেদ নাম্বার 47। এইখানে মৌলিক অধিকার বিষয়ে কথাবার্তা বলা আছে। মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ এখানে আছে, মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকার সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো আছে এইগুলো পরিবর্তন করা যায় না। সংবিধান সংশোধন করলেও এইগুলো সংশোধনের অযোগ্য। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেটা হলো এই অনুচ্ছেদ নাম্বার 26 থেকে 47, এখানে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা আছে তৃতীয় ভাগে, এইখানে কিছু ব্যতিক্রম আছে। আবার কিছু ব্যত্যয় আছে। ব্যত্যয় বলতে কি, দেশে যদি কখনো অনুচ্ছেদ নাম্বার 152 অনুযায়ী জরুরি অবস্থা জারি হয়, নবম ক ভাগ অনুযায়ী যদি দেশে কখনো জরুরি অবস্থা জারি হয়, সেই জরুরি অবস্থার সময় কিছু কিছু অধিকার আবার রহিত হয়ে যায়। এই অধিকারগুলো তখন আর প্রযোজ্য থাকে না। এই অধিকারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোন অধিকারগুলো প্রযোজ্য থাকে না এবং এই অধিকারগুলো কেন প্রযোজ্য থাকে না। এটা হলো নবম ক ভাগে উল্লেখ আছে সংবিধানের। উম নবম ক ভাগ এইখানে আছে 141-এর ক। নবম ক ভাগ দেখেন, নবম ক ভাগ, নবম ক ভাগ, এটার নবম ভাগের মধ্যে যেটা ক আছে সেখানে 141-এর ক আছে, 141-এর খ আছে, 141-এর গ আছে। 141-এর ক খ গ, এই যে তিনটা ভাগ আছে, এই ভাগে জরুরি অবস্থা সম্পর্কিত যে কথাবার্তা বলা আছে, জরুরি অবস্থার সময় সংবিধানের কতে আছে জরুরি অবস্থার ঘোষণা, খতে আছে জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় বিধান স্থগিত করেন। কতিপয় বিধান স্থগিত করণ, সংবিধানের কতিপয় বিধান স্থগিতকরণ। আরেকটা ভাগ আছে যেখানে বলা আছে গ নাম্বার, গ নাম্বার ভাগে বলা আছে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ রহিতকরণ বা মৌলিক অধিকার রহিতকরণ। এখন আসেন মৌলিক অধিকারের কোনটা কোনটা রহিত হয় সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমেই জেনে নেন যে সংবিধান সংশোধন করা যায় সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেখানে বলা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা। কিন্তু সেইখানে সংবিধান সংশোধনের সব ধরনের ক্ষমতা দেয়া থাকলেও কিছু কিছু বিষয় সংবিধানের পরিবর্তন করা যায় না। তার মধ্যে 1 নম্বর হলো সংবিধানের মৌলিক বিষয়গুলো। মৌলিক বিষয়াবলী যেমন সংবিধানের প্রস্তাবনা, এটা পরিবর্তন করা যাবে না, এটা একটা মৌলিক বিষয়াবলী। এরপর সংবিধানের যেটা পরিবর্তন করা যাবে না, প্রথম ভাগে প্রজাতন্ত্র সম্পর্কিত যে কথাবার্তাগুলো আছে এটা আছে 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদে, এটা পরিবর্তন করা যাবে না। এরপরে দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদে, এগুলো পরিবর্তন করা যাবে না। তৃতীয় ভাগে আছে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো, এই অনুচ্ছেদগুলো পরিবর্তন করা যাবে না। কিন্তু এইখানে একটা কথা আছে, সেটা হলো নবম ক ভাগে 141-এর ক খ গ অনুচ্ছেদ অনুযায়ী বর্ণিত যে কথাবার্তা আছে, অর্থাৎ জরুরি অবস্থা যদি কখনো ঘোষণা হয়, এটা সামনে নীলকালিতে আমি একটু লিখে দিলাম, এটা হলো জরুরি অবস্থার বিধানাবলী। জরুরি অবস্থার
বিধানাবলী, যেটা মূলত সংবিধানের পরে যুক্ত করা হয়। সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থার বিধান যুক্ত করা হয়েছে। সেই বিধান অনুযায়ী 141-এর ক, খ এবং গ। কতে আছে জরুরি অবস্থা ঘোষণা, আর খতে আছে জরুরি অবস্থায় কতিপয় বিধান, সব বিধান না, কতিপয় বিধান স্থগিত হয়ে যায়। এবং এই কতিপয় বিধান কারা কারা? এগুলো হলো ম্যাক্সিমামই মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যায়। এখন কোন মৌলিক অধিকারগুলো স্থগিত হবে সেটা দেখেন। 36, 37, 38, 40, 42 এই মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে। যেই অনুচ্ছেদ সমূহ স্থগিত হয় এটা লেখেন। জরুরি অবস্থার সময় জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকারগুলো, জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যায়, স্থগিত হয়ে যায়। কোন কোন মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যায় জরুরি অবস্থা চলাকালীন? চলেন এটা অনুচ্ছেদ নাম্বার 36, অনুচ্ছেদ 37, অনুচ্ছেদ 38, এরপরে আছে অনুচ্ছেদ 40, এরপরে আছে অনুচ্ছেদ 42। এই অধিকারগুলো তখন রহিত হয়ে যায়। এই অধিকারগুলো কেউ চাইলেও আর তখন রাখতে পারে না। এখানে কি কি অধিকার আছে? 1 নম্বরে আছে চলাচলের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা 1 নম্বর। 2 নম্বরে চলাচলের স্বাধীনতার পরে আছে সমাবেশের স্বাধীনতা, অর্থাৎ দেশে জরুরি অবস্থা চলে, ধরেন কারফিউ জারি করা আছে। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় কি আপনি চাইলেই আপনার মতো করে সভা সমাবেশ করতে পারবেন? করা নিষিদ্ধ। অর্থাৎ সমাবেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। সমাবেশের স্বাধীনতা। এরপরে আছে সংগঠনের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা। তখন কোনো সংগঠন এগুলো মন মতো চাইলেও আপনি করতে পারবেন না। এরপর হলো, আচ্ছা, আরেকটা বাদ পড়ছে, সেটা হলো 39, অনুচ্ছেদ নাম্বার 39। 39-এর কি বাদ গেছে দেখেন। 39-এ হলো মতামত প্রকাশের স্বাধীনতা। মতামত প্রকাশের স্বাধীনতা। আরেকটা হলো অনুচ্ছেদ নাম্বার 40, অর্থাৎ কর্মের স্বাধীনতা। অনুচ্ছেদ নাম্বার 39 একটা, 40 একটা, আরেকটা রহিত হয় সর্বশেষ অনুচ্ছেদ নাম্বার 42। অনুচ্ছেদ নাম্বার 42 এটাও রহিত হয়ে যায়। 40-এ পেশার স্বাধীনতা আর কি। ঠিক আছে, পেশা বা বৃত্তির স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা। আরেকটা রহিত হয়ে যায়, সেটা হলো অনুচ্ছেদ 40 একটা, আর একটা হলো অনুচ্ছেদ 42 রহিত হয়। অনুচ্ছেদ 42-এ উল্লেখ আছে যে বিষয়টা, সেটা হলো সম্পত্তির অধিকার। যদি সরকার মনে করে এই অবস্থায় যে আপনার কোনো জিনিস সম্পত্তির অধিকার আপনার থাকবে না, আপনার একটা গাড়ি, এটা আপনি চাইলেই আপনি চালাতে পারবেন না। আপনার যে গাড়িটা, সেই গাড়িটা আপনি চালাতে পারবেন না, এটা সরকারের, তাদের সরকারি কাজে প্রয়োজন। আপনার একটা ট্রাক, আপনার একটা পিকআপ বা আপনার একটা যানবাহন, এটা সরকার বাজেয়াপ্ত করে নিবে। তো তাহলে সেটা চাইলেই তারা করতে পারবে। ওকে, তাহলে দেখেন অনুচ্ছেদ 42-এ আছে সম্পত্তির অধিকার। এটা আর তখন আগের মতো থাকে না। তাহলে এই অনুচ্ছেদগুলো রহিত হয়ে যায় যদি কিনা জরুরি অবস্থা চালু হয় তখন।
এই বিষয়টুকু বাদে, এই বিষয়টুকু বাদ দিয়ে আর বাকি যা আছে এই জিনিসগুলো চাইলে পরিবর্তন করা যাবে। ওকে, এরপরে আসেন এই বিষয়টুকু বাদ দিয়ে আর বাদ বাকি বিষয়গুলো সংবিধানের পরিবর্তন করা যায়। এরপরে আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস পরিবর্তন করা যায় না, সেটা হলো ১১ ভাগের ১৫০ নম্বর অনুচ্ছেদে যে সংবিধানের ব্যাখ্যা সম্পর্কিত কথাবার্তা আছে এই জিনিসগুলো পরিবর্তন করা যাবে না। এছাড়া আর সবকিছুই পরিবর্তন করা যাবে, এইটুকু অংশ পরিবর্তন করা যাবে না। সর্বশেষ যেটা আছে ১৫০ নম্বর অনুচ্ছেদে, এইখানে বলা আছে সংবিধানের ১৫০ নম্বর অনুচ্ছেদে বলা আছে অস্থায়ী বা ক্রান্তিকালীন বিধানাবলী এই জিনিসটুকু পরিবর্তন করা যাবে না। এইটুকু ক্লিয়ার হলে বলেন, তাহলে আমরা এইটুকু থেকে সামনে এগিয়ে যাই। দেখেন এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু বিষয়ে সংশোধন সম্পর্কে বুঝছেন কিনা। আরেকটা এখানে এইবার আসেন সংশোধনের নিয়মাবলী। ধরেন এছাড়া বাকি বিষয়গুলো তো চাইলে পরিবর্তন করা যাবে। এখন চাইলে পরিবর্তন করা গেলে সেটা কতটুকু পরিবর্তন করা যাবে বা সেক্ষেত্রে বিধান কি হয়। সংবিধান পরিবর্তনের জন্য কতটুকু ভোটের প্রয়োজন? সংসদ সদস্যদের মধ্য থেকে 2/3 ভোটের মাধ্যমে 2/3 ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়। 2/3 ভোটের মাধ্যমে। তবে এক্ষেত্রে উল্লেখ থাকে, এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ থাকে, এক্ষেত্রে একটা বিষয়, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলতে কি বোঝায়? অস্থায়ী বিধানাবলী বলতে তত্ত্বাবধায়ক সরকার বোঝায় না। অস্থায়ী বিধান বলতে বোঝায় এটা এমন এক ধরনের বিধান যেই বিধানটা দীর্ঘস্থায়ী করা যাবে না। যেমন জরুরি অবস্থা যদি জারি করে একটা রাষ্ট্র, সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত জরুরি অবস্থা রাখতে পারবে, এরপর এই জরুরি অবস্থা তুলে দিতে হবে। এইটা হলো নিয়ম সংবিধান অনুযায়ী। যদিও এই জিনিসটা ভাঙা হয়েছে এর আগে, জরুরি অবস্থা এর থেকে বেশি দিন, ১ বছরও ছিল এই দেশে। অর্থাৎ মিলিটারি শাসন যেটাকে আমরা বলি, সামরিক আইন এরকম হতে পারে, বা জরুরি অবস্থা মানে অন্য কিছু হতে পারে, ২-৪ দিনের জন্য কারফিউ জারি করা হতে পারে, জরুরি অবস্থা হতে পারে পুরো দেশব্যাপী। 2/3 ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় এবং সংবিধান সংশোধনের জন্য সংশোধনের জন্য অনুমোদন লাগে হলো রাষ্ট্রপতির। অনুমোদন লাগে হলো রাষ্ট্রপতির, এবং রাষ্ট্রপতি কতদিনের মধ্যে অনুমোদন দেয়? যদি 2/3 ভোট হয় তাহলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে এটাই অনুমোদন দিবে। 7 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি অনুমোদন না দেয়, তার পছন্দ না হয়, তাহলে কি হবে? রাষ্ট্রপতির এত পরিমাণ ক্ষমতা যে যদি সে 7 দিনের মধ্যে সিগনেচার না করে, তাহলে 7 দিন পরে ধরে নেওয়া হবে এটা সে সিগনেচার করে দিয়েছে, এবং এটা অটো পাস হয়ে যাবে। বুঝছেন? রাষ্ট্রপতির এত পরিমাণ ক্ষমতা যে যদি 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি এখানে সিগনেচার না করে, 7 দিন পর ধরে নেওয়া হবে যে রাষ্ট্রপতি এটায় অনুমতি জ্ঞাপন করেছে এবং এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। এই হলো আপনাদের মূল কথাবার্তা সংবিধান সংশোধন সংক্রান্ত। এরপরে আছে হলো সংবিধানের সংশোধনী সমূহ, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? দেখেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে অস্থায়ী বিধানাবলী চলাকালীন সময়ে সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল হয়ে যায়, অথবা কোন অনুচ্ছেদ বাতিল হয় না, অথবা সংবিধানের কোন বিষয়গুলো সংশোধনের অযোগ্য, বা নিচের কোন অনুচ্ছেদটি সংশোধন করা যাবে না, নিচের কোন অনুচ্ছেদটি সংশোধন করা যাবে না, বা সংবিধানের কোন ভাগ সংশোধনের অযোগ্য, সংবিধানের কোন ভাগ সংশোধনের অযোগ্য, সংবিধানের কোন ভাগ সংশোধনের অযোগ্য।
এইটুকু ক্লিয়ার হলে সব মুছে ফেলছি। চলেন। এইটুকু ক্লিয়ার হলে সব মুছে ফেলছি, এখন আসেন পুরো রাজনীতিবিদ মার্কা প্রশ্ন, হ্যাঁ, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার গৃহীত হওয়া সম্ভব? সম্ভব যদি সংবিধানে আবার সংশোধনী আনা যায়। তাহলে বাংলাদেশের সংবিধানটা এমন সংবিধান, যদি আপনার দলে লোকবল থাকে তাহলে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন, আর দলে লোকবল না থাকলে কোনো কিছুই সম্ভব না। সব মৌলিক জিনিস হয়ে যাবে তখন সংবিধানে, কোনোটাই আপনি পরিবর্তন করতে পারবেন না। মজার একটা জিনিস দেখেন, ভারতে বা পাকিস্তানে এই জিনিসগুলো চালু আছে। সেটা হলো আমাদের বাংলাদেশের সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ আছে, যেখানে বলা আছে ফ্লোর ক্রসিং সম্পর্কে। এটা পড়ে নেন, এটা অনেকবার বিশেষ পরীক্ষায় এসেছে, 2বার না 3বার এসেছে। ফ্লোর ক্রসিং বলতে কি বুঝো, বা ফ্লোর ক্রসিং সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। তো এই ফ্লোর ক্রসিং বলতে বোঝায় মূলত রাজনৈতিক দলগুলো যদি তার রাজনৈতিক দলের কোনো নেতা বা নেতৃবৃন্দ তারা যদি নিজ দলের বিপক্ষে ভোট দেয়, সেটা আছে হলো ফ্লোর ক্রসিং। ওকে, আসেন। 70-এ কি উল্লেখ আছে দেখেন, 70-এ উল্লেখ আছে হলো নিজ দলের বিপক্ষে ভোট দান করলে সদস্য পদ বাতিল। এইটার একটা শর্ট নাম আছে যেটাকে বলা হয় ফ্লোর, এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং মানে কি? ফ্লোর ক্রসিং মানে হলো নিজের ফ্লোর দিয়ে অন্য ফ্লোরে চলে যাওয়া। অর্থাৎ আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত সংসদ সদস্য, এখন আওয়ামী লীগ একটা আইন পাশ করতে চায়, আপনি এই আইনের বিপক্ষে ভোট দিয়ে দিলেন, তখন কি হবে? অটোমেটিক্যালি সংবিধানের বিধান অনুযায়ী, 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সংসদ সদস্য পদ কি হবে? বাতিল। অর্থাৎ আপনি এই আইনের পক্ষে ভোট দিতে না পারলেও বিপক্ষে দিতে পারতেছেন না, এইটুকু কনফার্ম। আপনি হয় ভোট দিবেন অথবা আপনি ভোট ছাড়া থাকবেন বসে, অন্য দলের সদস্য ভোট দিক বিপক্ষে, সমস্যা নেই, কিন্তু আপনি দলের সদস্য হয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। এটা যে কোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই কথাটা মনে রাখবেন, এটা হলো ফ্লোর ক্রসিং। আর এই জন্যই বাংলাদেশে সরকারের স্ট্যাবিলিটি থাকে। বিদেশে কি হয়, ভারতে ধরেন, পাকিস্তানে, সেখানে টাকা পয়সা খেয়ে কিছু এমএলএ বা কিছু এমএনএ যারা আছে ওনাদেরকে যদি কিনে নেয়, সংসদ সদস্যকে যদি কেউ কিনে নেয়, সে চাইলে তাদেরকে নিয়ে আবার মন্ত্রিপরিষদ নতুন করে গঠন করতে পারে। অর্থাৎ আমার দলের লোকজনকে কিনে নিল, আমার এখান থেকে 50 জন সংসদ সদস্য কিনে নিল, তার নিজের হাতে আছে আরো 100 জন, সে 150 জন হয়ে গেল। অর্থাৎ সে মন্ত্রিপরিষদ গঠন করতে পারবে। আবার আমি তাদেরকে টাকা দিয়ে কিনে নিলাম, তখন কি হবে? তখন আবার ওরা আমার দলে চলে আসবে, মন্ত্রী পরিষদ আমি গঠন করতে পারবো। এই কয়েকদিন আগে মালয়েশিয়া হলো, মন্ত্রী পরিষদ পরিবর্তন হয়ে গেছে। থাইল্যান্ডে হলো। ওই সমস্ত দেশে ফ্লোর ক্রসিং এই বিধানটা নেই, ওদের এই বিধানগুলো নেই। ওদের এইখানে চাইলেই এক দল থেকে আরেক দলে চলে যাওয়া যায়, কিন্তু আমাদের এখানে এক দল থেকে আরেক দলে যাওয়া মানে আপনার সদস্যপদই বাতিল। আপনার নতুন করে আবার ভোট, ইলেকশন হবে আপনার ওই আসনে, এবং সেইখানে আবার নির্বাচিত হলে কেবলমাত্র তখন আপনি সংসদ সদস্য হিসেবে আবার গণ্য হতে পারবেন। এই হলো মূল কথাবার্তা। এখন চলেন আমরা সংশোধনী গুলো দেখি, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী সমূহ। আচ্ছা, আমরা একটু পিছনে আসি।
ওকে, এবার আসেন সংশোধনী সমূহ। আমরা কিন্তু সংশোধনী সব পড়বো না, কারণ যেটা আমার দরকার নেই সেটা আমি কেন পড়বো? এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেই প্রশ্নগুলোই পড়বো এবং যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়বো। আসেন সংশোধনীর মধ্যে আমি বলেছিলাম কোনটা কোনটা পড়তে। ১ নাম্বার বলেছিলাম প্রথম সংশোধনী যেটা আছে, ১ নাম্বারে হলো প্রথম সংশোধনী। দেখেন ১ নাম্বারে আছে হলো প্রথম সংশোধনী, হ্যাঁ? প্রথম সংশোধনীতে কি আছে? ১, ২, ১২, ১৩, ১৫, ১৭। প্রথম সংশোধনীর বিস্তারিত দেখেন। প্রথম সংশোধনী, প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য আগে লেখেন। উদ্দেশ্য ছিল এটা ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিচার। ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিচার। এই ছিল ১ নম্বর উদ্দেশ্য। আর এই আইনটা পাস হয় কবে? তারিখটা জানতে পারেন ১৫ই জুলাই ১৯৭৩। ১৫ই জুলাই ১৯৭৩। এই সময় এই সংশোধনীটা গৃহীত হয় এবং এই সময়ে আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। এই ৩ টা কথা শুধু জানলেই হলো। এই সময় আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর, তিনি এই বিলটা উত্থাপন করেন এবং জরুরি অবস্থা সংক্রান্ত যে বিধানটা সেটাও একই সময়ে, অর্থাৎ এই ১৯৭৩ সালেই উত্থাপিত হয় এবং সে সময় ছিলেন মনোরঞ্জন ধর। মনোরঞ্জন ধর তিনি এটা উত্থাপন করেন। এই সংশোধনী সংক্রান্ত বিল উত্থাপন করেন। এইটুকুই। ১ জানবেন প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি, ২ জানবেন প্রথম সংশোধনী কবে গৃহীত হয়, ৩ জানবেন এই সংশোধনী উত্থাপন করেছে কে। ৩ টা কথা জানলেই হবে। এরপর দ্বিতীয় সংশোধনী, ওই একই আইনমন্ত্রী ছিলেন দ্বিতীয় সংশোধনীর সময়ও। এই সময়ে ছিলেন মনোরঞ্জন ধর এবং এটার উদ্দেশ্য ছিল জরুরি অবস্থার বিধান, জরুরি অবস্থার বিধান সংযুক্তিকরণের জন্যই এই সংশোধনীটা গ্রহণ করা হয়। জরুরি অবস্থার বিধান বলতে জরুরি অবস্থা কিভাবে ঘোষণা করতে পারবে, কে ঘোষণা করতে পারবে, কতদিন জরুরি অবস্থা চালু থাকতে পারবে একটা দেশে, কতদিনের মধ্যে জরুরি অবস্থা তুলে নিতে হবে, এই সংক্রান্ত বিধানাবলী। এবং এটা গ্রহণ করা হয় ২০ সেপ্টেম্বর ১৯৭৩। ২০ সেপ্টেম্বর ১৯৭৩ এটা গ্রহণ করা হয়। ২০ সেপ্টেম্বর ১৯৭৩। এবং এই জরুরি অবস্থার যে বিধান আছে সেই বিধানও উল্লেখ করেন, মানে এই আইনটাও সংসদে উত্থাপন করেন মনোরঞ্জন ধর, তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। এই দুইটাই বঙ্গবন্ধুর আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী। এরপরে আর একটা তৃতীয় সংশোধনী আছে যেটা হলো বেরুবাড়ি হস্তান্তর সংক্রান্ত। এইটা আমরা পড়বো না, কারণ এটা আপাতত পরীক্ষা আসার মতো না। এটা আপাতত পরীক্ষা আসবে না। তৃতীয় সংশোধনী বেরুবাড়ি হস্তান্তর, অর্থাৎ বাংলাদেশের একটা ছিটমহল ভারতকে দেওয়া হয়েছিল তাদের চলাচলের জন্য। এই সংক্রান্ত বিষয়টা আসলে পরীক্ষা আসার মতো না। বাংলাদেশ ভারতের যে সীমান্ত চুক্তি, সীমান্ত চুক্তি অনুমোদন হয়, বেরুবাড়ি হস্তান্তর করা হয়, যেটা অনুমোদন করা হয় ২৩ নভেম্বর ১৯৭৪। এটার দরকার নেই। চতুর্থ সংশোধনীতে উল্লেখ আছে বাকশাল সম্পর্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেন এবং ওই যে অভিশংসনের ক্ষমতা, প্রধান বিচারপতির অভিশংসনের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা ব্যাপক ওলটপালট, একটা নতুন একটা সিস্টেম চালু করেছিলেন। বাট সেটাও পরীক্ষা আসবে না কিন্তু, যে বাকশাল কে চালু করেন, কবে চালু করেন, এই সংশোধনী কবে হয়েছে, এটা পরীক্ষা আসার মতো না। পরীক্ষা আসার মতো হলো পঞ্চম এবং সপ্তম সংশোধনী। সেটাও কি ছিল এই সংশোধনীতে সেটা না, এটা আসবে যে কোন কোন সংশোধনী বাতিল হয়েছে। এর মধ্যে একটা সংশোধনী হলো পঞ্চম এবং সপ্তম, সেটা আমরা পরে দেখব। কিন্তু আসার মতো সংশোধনী যেটা আবার আছে এইখানে, সেটা হলো অষ্টম সংশোধনী। পরীক্ষা আসার মতো আছে। অষ্টম সংশোধনী সব না কিন্তু,
অষ্টম সংশোধনীর মূল কয়েকটা কথাবার্তা লিখে রাখেন, শুধু সেটা। অষ্টম সংশোধনীর তারিখেরও দরকার নেই, কে উত্থাপন করেন তারও দরকার নেই। এটা 1988 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ উনি উত্থাপন করেন। এখানে মূল কথা ওইটা না, মূল কথা যেটা সেটা হলো 2-এর ক অনুচ্ছেদ যুক্ত হয়, 2-এর ক যুক্ত করা হয়। 2-এর কতে কি আছে? 2-এর কতে আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এর আগ পর্যন্ত কোন রাষ্ট্রধর্ম বাংলাদেশে ছিল না, রাষ্ট্রধর্ম ইসলাম। আর একটা কাজ করা হয় এই সময়, সেটা হলো ঢাকার বাইরে হাইকোর্টের 6টা বেঞ্চ স্থাপন করা হয়। ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপন করা হয়। আমি প্রথমে যখন এগুলো পড়তাম ছোটবেলায়, বলতে জাস্ট ইন্টারের পর যখন ভর্তি পরীক্ষার জন্য পড়ছি, মানে হাইকোর্টের বেঞ্চ মানে আমি মনে করতাম যে টুল আছে সেই টুল স্থাপন করছে। ব্যাপারটা কিন্তু এরকম না মোটেও। যে হাইকোর্টের যেই কার্যক্রমের জন্য আপনাকে ঢাকায় আসতে হচ্ছে, ওই কার্যক্রমটা যাতে আপনি বগুড়ায় বসে করতে পারেন, যাতে আপনি রাজশাহীতে বসে করতে পারেন, যাতে আপনি রংপুরে বসে করতে পারেন, যাতে আপনি চট্টগ্রামে বসে করতে পারেন, যাতে আপনি এদিকে খুলনায় বসে করতে পারেন, এই জন্য 6 বিভাগে 6টা হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হয়েছিল ঢাকার বাইরে, অর্থাৎ যাতে লোকজনের ভোগান্তি কমে। বাট যারা আমাদের বিচারপতিরা আছে ওনারা কেউই ঢাকার বাইরে গিয়ে অফিস করতে রাজি না। ওনারাই বলে কয়ে এই সংশোধনী এই অংশগুলো বাতিল করে দিয়েছে। ঢাকার বাইরে হাইকোর্টের 6 বেঞ্চ এটা আবার বাতিল করে ঢাকার মধ্যে নিয়ে আসা হয়েছে 1988 সালের একটা সংশোধনী। এই কথাটা শুধু লিখে রাখেন, রাষ্ট্রধর্ম ইসলাম করা হয় কবে? 1988 সালে রাষ্ট্রধর্ম ইসলাম এই ঘোষণা দেন, এবং ঘোষণা দেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ওনার সময়। এবং এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়, ঢাকার বানান পরিবর্তন করা হয়। ঢাকার নামের বানান ছিল DACCA ঢাকা, এটা থেকে বানান করা হয় DHAK ঢাকা। এই গেল 3টা গুরুত্বপূর্ণ সংশোধনী। এরপরে নবম, দশম, 11তম, 12তম একটা সংশোধনীয় এখানে দরকার নেই, কারণ 12তম দরকার আছে, 12তম সংশোধনী দরকার আছে। আসেন দ্বাদশ সংশোধনীতে কি উল্লেখ আছে। মাঝখানের আর কিছু কিন্তু দরকার নেই। 10, 11 একটাও দরকার নেই, শুধু দরকার আছে দ্বাদশ সংশোধনী। 6 আগস্ট 1991 এই সংশোধনীটা গ্রহণ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। দ্বাদশ সংশোধনী বা সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে, বেঞ্চ মানে আসলে ব্রাঞ্চ, বেঞ্চ মানে টুল না, শাখা আর কি ধরেন। হ্যাঁ, হাইকোর্টের শাখা ওই বাইরে খোলা হয়েছে ঢাকার বাইরে। বেঞ্চ মানে ব্রাঞ্চ বা শাখা, এইগুলোকে বোঝায়। হাইকোর্টের ক্ষেত্রে এগুলোকে বেঞ্চ বলা হয়। বিচারপতি অমুকের বেঞ্চ, অমুক বিচারপতির বেঞ্চ, এগুলো দেখেন না অনেক সময় বিভিন্ন মামলার রায়ের পর বলে অমুক ট্রাইব্যুনাল বা অমুক বেঞ্চ। আচ্ছা, ক্যামেরা চালু আছে মাত্র 2-3 জন মানুষের। ভাইয়া আপনারা কি কেউ বোরিং হচ্ছেন বা কোনো কিছু বুঝতে পারছেন না, এরকম কিছু আছে? একটু ক্যামেরা গুলো চালু করেন, আপনাদের সোনা মুখ গুলো একটু দেখি। সবাই শুধু এমবি বাঁচাইতে চান। ক্যামেরা গুলো চালু থাকলে দেখা যায় আমি সেই শুরু থেকে সুজয় মন্ডল দাদাকে দেখতেছি যে অনেকক্ষণ ধরে সে সুন্দর হাসি দিচ্ছে, বুঝতে পারতেছে, বা বুঝতে না পারলে এটাও বোঝা যাচ্ছে। আপনাদের গুলো চালু থাকলে তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। এটা একটু অনুগ্রহ পূর্বক আপনারা মাথায় রাখবেন। আর ফরেন ক্যাডার ভাই একজন আছেন, উনি আমাদের সাথে, এটা যদিও ছদ্মনাম, আমি নিজেও একটা ছদ্মনামে আইডি চালাতাম আগে। হ্যাঁ, যে যতদিনে চাকরি না হবে ততদিনে এই আইডি চেঞ্জ হবে না, ওইটা দিয়ে যত মনের কথা আছে, যত পোস্ট আছে এগুলো দিয়ে যাচ্ছিলাম। চলেন তো, যেখানে আমরা ছিলাম, সংসদীয় সরকার ব্যবস্থায় পুনঃপ্রবর্তন করা হয় 12তম সংশোধনীর মাধ্যমে। এবং এই 12তম সংশোধনীটা গৃহীত হয় মূলত 1991 সালে। এটা গৃহীত হয় 6 আগস্ট 1991। 6 আগস্ট 1991। এই সংশোধনীর জন্য মোটামুটি আন্দোলন করেছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি না সরি, অন্য যে দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, এরপর যারা যারা আছে আরো বাংলাদেশের কংগ্রেস টংগ্রেস, সবাই মিলে আন্দোলন করেছে কার বিরুদ্ধে? এরশাদের বিরুদ্ধে, যাতে এরশাদের স্বৈর শাসনের পতন হয়।
স্বৈরাচারী শাসক সে ক্ষমতায় বসার পরে টানা বহু বছর শাসন করেছে। এরপরে এরশাদের পতন হয় এবং নতুন করে আবার এরশাদ পর্যন্ত সময়ে বাংলাদেশে ছিল কোন ধরনের সরকার ব্যবস্থা? দেখেন, বাংলাদেশে এর আগে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এটা কবে চালু হয়? এই সরকার ব্যবস্থাটা মূলত চালু হয় চতুর্থ সংশোধনীর পর থেকে। 1975 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে জানুয়ারি যখন চতুর্থ সংশোধনী আনয়ন করেন, ওইখানে উনি প্রথম রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কথা বলেন, যেখানে রাষ্ট্রপতিই হবেন সুপ্রিম লিডার দেশের। অর্থাৎ নির্বাহী ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে, প্রধানমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি চাইলে মন্ত্রিপরিষদ রাখতে পারে, রাষ্ট্রপতি চাইলে মন্ত্রিপরিষদ ভেঙে দিতে পারে, রাষ্ট্রপতি চাইলে কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে, চাইলে তাকে পদ থেকে সরিয়ে দিতে পারে, রাষ্ট্রপতি চাইলে প্রধান বিচারপতিকে বসাতে পারে, চাইলে প্রধান বিচারপতি চেঞ্জ করে অন্য একজনকে অপসারণ করে অন্য একজনকে নিয়ে আসতে পারে। এই ধরনের সর্বোচ্চ ক্ষমতা থাকে তখন রাষ্ট্রপতির হাতে। মন্ত্রিপরিষদ থাকে জাস্ট একটা সিস্টেমেটিক ওয়েতে, সেখানে সরাসরি কর্তৃত্ব বা হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রপতি। বাট এই সিস্টেমটা চতুর্থ সংশোধনীর পর থেকে নিয়ে চলে আসছিল একেবারে এই 12তম সংশোধনীর আগ পর্যন্ত। এবং 12তম সংশোধনীর আগে বাংলাদেশে কিন্তু উপরাষ্ট্রপতিরও নির্বাচন হতো। রাষ্ট্রপতির যে হেল্পিং হ্যান্ড হিসেবে উপরাষ্ট্রপতির, এই জন্য হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এত প্রাইম মিনিস্টার ছিল। হ্যাঁ, ওইখানে টোটাল সর্বময় ক্ষমতা হোসেন মোহাম্মদ এরশাদ না, জিয়াউর রহমানের সময়, বঙ্গবন্ধুর সময়, এটা কিন্তু আপনি যেই দলই করেন না করেন, যাই মনে করেন না করেন, বঙ্গবন্ধু করে গেছে অর্থাৎ আওয়ামী লীগের সময়, এরপরে এসে জিয়াউর রহমান ছিলেন ওনার সময়, এরপরে এসে এরশাদ সাহেব ছিলেন ওনার সময়, মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রত্যেকের সময় এই জিনিসটা চালুই ছিল। পুরা একেবারে সংবিধানের হেস্তনেস্ত করে ছাড়ছে তিন দল মিলেই। ফাইনালি 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থা আমরা পুনঃপ্রবর্তন করি, সেটা হলো 6 আগস্ট 1991। এবং এইটা প্রথম উত্থাপন করেছিল সংসদে বেগম খালেদা জিয়া, ওনার সময় এটা উত্থাপন হয়েছিল এবং উনি নিজেই এই সম্পর্কে বলেছিলেন। আর এটা মূলত সংসদে উত্থাপন করেছিলেন মির্জা গোলাম হাফিজ, আইন ও বিচার মন্ত্রী। না না, উনি না, বেগম খালেদা জিয়া নিজেই, সরি, বেগম খালেদা জিয়া নিজেই এটা উত্থাপন করেছিলেন। তার দরকার নেই, শুধু শুধু এই কথাটা মনে রাখবেন যে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হয় কততম সংশোধনীর মাধ্যমে? সংশোধনীর নাম্বার হলো 12তম সংশোধনী। কবে উল্লেখ হয়? মানে এটা কবে পাশ হয়? এই বিলটা পাশ হয় 6 আগস্ট 1991। এর মাধ্যমে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হয়। এইটুকু ব্র্যাকেটে লিখে রাখেন। এর ফলে চালু হয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার। ধরেন আমাদের দেশের রাষ্ট্রপতির সর্বোচ্চ ক্ষমতা, কিন্তু সে যাই করে প্রত্যেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হয়। দেখেন না, পরীক্ষা একটা প্রশ্ন আসে, প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি এককভাবে কোন কাজ করতে পারে? প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে, আর বাদবাকি সব কাজের ক্ষেত্রে তার প্রধানমন্ত্রীর পরামর্শ দরকার হয়। পরামর্শ মানেই হলো তার পারমিশন দরকার হয় আর কি, সহজ কথা। এবং যে কোনো আইন সংসদে পাশ হওয়ার পরে যদি এটা রাষ্ট্রপতির কাছে যায় এবং 15 কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতি এটাতে সিগনেচার না করে বা করতে অসমর্থ হয়, তখন এই আইন অটো পাস হয়ে যায়। এটা হলো রাষ্ট্রপতির ক্ষমতা। বুঝতে পারছেন? রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, বাট রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর হাত ধরে। ওই ব্যাপারটাই চালু হয়েছে এই 12তম সংশোধনীর মাধ্যমে। এরপর আসেন 13তম সংশোধনী, যেটা সেটা কি ছিল? এইটা এবার আর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। দুই একবার না বুঝে পরীক্ষকরা পরীক্ষায় দিয়েছে, এখন আর দিবে না। 13তম সংশোধনীতে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা। 13তম সংশোধনীর মাধ্যমে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উনি দিয়েছিলেন এটা। এবং এইটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এটার মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এটা 27 মার্চ 1996 গৃহীত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু। এটাকে অন্তর্বর্তীকালীন সরকারও
বলা হয়। অন্তর্বর্তীকালীন সরকার কি, ধরেন এক সরকার ক্ষমতায় আছে, ওর ৫ বছর মেয়াদ শেষ, দ্বিতীয় সরকার ক্ষমতায় আসবে, বাট এর মাঝখানে এই সরকার আবার নির্বাচন কে করে দিবে, এটা করার জন্য একটা সরকারের ব্যবস্থা করা হলো, যেটার নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। এটার অন্য একটা নাম হলো তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ এই সরকার থেকে এই সরকারে সুইচ করার সময় মাঝখানের সময়টা সে নিয়ন্ত্রণ করতো এবং তার মেয়াদ ছিল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সে ইলেকশন দিবে, এই ধরনের কথাবার্তা বলা আছে। বাট ফখরুদ্দিন আহমেদ আসার পরে তিনি যা খেলা দেখালেন, তিনি হলো একেবারে ২০০৯ সাল পর্যন্ত আটকে দিয়েছেন। ২০০৭ সাল থেকে ৯ সাল পর্যন্ত আটকে দিয়েছেন, কোনো ইলেকশন টিলেকশন কিছু করেননি। কিসের ৯০ দিন আর কিসের ১২০ দিন। হ্যাঁ, এরপর থেকে ব্যাপারটা দেখা গেল যে বিপজ্জনক, ব্যাপারটা বিপজ্জনক। এরপরে এই ব্যাপারটা বাদ দিয়ে দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারটা। এটা ২৬শে মার্চ ১৯৯৬ পাস হয়। ২৬ মার্চ ১৯৯৬ সংসদে পাস হয় এবং এই ২৬শে মার্চ ১৯৯৬ যেটা সংসদে পাস হয়, এটা উত্থাপন করেছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ব্যারিস্টার একটা মজার কথা জানেন, এই আন্দোলনটা কারা করেছিল? এই ৯৬ সালে এই আন্দোলনটা করেছিল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল আওয়ামী লীগ এবং সেখানে প্রধান নেতৃত্বে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তিনি দেশে প্রত্যাবর্তন করেন ১৯৮১ সাল থেকে, সেই থেকে তিনি বাংলাদেশেই ছিলেন। এই আন্দোলনটায় তিনি মোটামুটি একটা নেতৃত্ব দিয়েছিলেন। ১৮ই মার্চ সিটে দেওয়া ছিল। সমস্যা নেই, সিটে দেওয়া থাকলে এটা একটা হলো রাষ্ট্রপতি যেদিন সিগনেচার করে, আর একটা তারিখ হলো যেদিন সংসদ এইটাকে অনুমোদন দেয়। সংসদ অনুমোদনের পরে পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে এবং তারপর থেকে রাষ্ট্রপতি এখানে সিগনেচার করে দেন। তারপরে এই আইনটা পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়। তো আমাদের এই ত্রয়োদশ সংশোধনী যেটা, এটা গৃহীত হয় ২৬শে মার্চ, সংসদেই হলো ২৭ মার্চ এখানে রাষ্ট্রপতির সিগনেচার সহ গেজেট আকারে আসে। এই হলো মূল কথা। তো এখান থেকে পরীক্ষা আসলে শুধু একটা কথাই আসবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? এটা হলো ত্রয়োদশ সংশোধনী এবং এই ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী ইলেকশন হয়। সেই ইলেকশনে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসে ৭৫-এর পরে। সেই ইলেকশনে ৭৫-এর পরে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসে এই তত্ত্বাবধায়কের মাধ্যমে। এরপরে দেখেন, চতুর্দশ সংশোধনী সম্পর্কে খুব বেশি কিছু করার নেই। এখানে জাস্ট একটা কথা পড়ে রাখবেন, সেটা হলো বয়স বৃদ্ধি সংক্রান্ত যে বিষয়টা আছে। চতুর্দশ সংশোধনীর মাধ্যমে প্রধান বিচারপতি যারা, ওনাদের বয়স সীমা ৬৫ থেকে ৬৭ করা হয়। আরেকটা জিনিস করা হয়, সেটা হলো মহিলা সংসদ সদস্য যারা আছেন, ওনাদের মহিলা সংসদ সদস্য যারা আছেন ওনাদের সংখ্যাটা ৩০ থেকে ৪৫-এ উন্নীত করা হয়। দুইটা কথা জাস্ট লিখে রাখেন, এখানে আর কিছু পড়ার প্রয়োজন নেই, শুধু বয়স সংক্রান্ত বিষয় লিখে রাখেন। একটা হলো প্রধান বিচারপতিদের মেয়াদ। প্রধান বিচারপতিদের মেয়াদ কবে থেকে কবে করা হয়? প্রধান বিচারপতিদের মেয়াদ প্রথমে ছিল এটা ৬৫ বছর, এখন বাড়িয়ে এটা করা হয়েছে ৬৭ বছর। সাধারণত অন্য সবার বয়স সীমা ৬০ বছর পর্যন্ত, বাট বিচারপতিদের ক্ষেত্রে বয়স সীমাটা করা হয়েছে ৬৭ বছর। আর পিএসসির চেয়ারম্যান বা পিএসসির সদস্যদের ক্ষেত্রে এটা হয় ৬৫ বছর অথবা তার কার্যভার গ্রহণ থেকে ৫ বছর, যেটা আগে ঘটে দুইটার, সেটা অনুযায়ী তাদের সদস্যপদ মেয়াদ শেষ হয়। তো দেখেন, এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় এখানে হয়, সেটা হলো মহিলা, মহিলা না, সংরক্ষিত মহিলা, সংরক্ষিত মহিলা আসন, এটা ৩০ থেকে ৪৫ করা হয়। ব্যাস এই দুইটা কথা এখানে জানবেন, কোন তারিখ সাল কে উত্থাপন করেছে কোনো কিছুই দরকার নেই, জাস্ট এই দুইটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সবচেয়ে ভাইটাল যেটা, এটার জন্য আমরা আরেকটা আলাদা করে পৃষ্ঠা নেব, প্রধানমন্ত্রীরও একটা মেয়াদ থাকা উচিত। প্রধানমন্ত্রীর মেয়াদ আছে তো ৫ বছর মেয়াদ, বাট কতবার নির্বাচিত হবে এই সম্পর্কে শুধুমাত্র একজনেরই মেয়াদ আছে, মানে একজনেরই আছে, সেটা হলো রাষ্ট্রপতির সম্পর্কে। এছাড়া কোনো মন্ত্রী বা কোনো ধরেন আপনার সংসদ সদস্য, এদের কারো কোনো ক্রাইটেরিয়া নেই, যা আছে শুধু রাষ্ট্রপতির ক্ষেত্রে। বুঝতে পারছেন?
আসেন এরপরে আমরা যদি যাই আমাদের গুরুত্বপূর্ণ 15তম বা পঞ্চদশ সংশোধনী, এটা একেবারে আলাদা করে লেখেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সংশোধনী, এখান থেকে অনেক প্রশ্ন আছে আসার। পঞ্চদশ সংশোধনী বা 15তম সংশোধনী, এখানে অনেকগুলো স্টার দিয়ে লিখে নেন। 15তম সংশোধনীর মাধ্যমে 1 নাম্বার লেখেন সংবিধানের মৌলিক যে কাঠামো সেটা ফিরে এসেছে বা মূল সংবিধানে আমরা ফিরে এসেছি। পঞ্চদশ সংশোধনী এটা উত্থাপন করেন ব্যারিস্টার শফিক আহমেদ এবং এটা অনুমোদন হয় 3রা জুলাই 2011। 3রা জুলাই 2011 এই দিন এটা অনুমোদন হয় পঞ্চদশ সংশোধনী। আর সংসদ এটা অনুমোদন দেয় 30 জুন 2011 এবং 3রা জুলাই এটা রাষ্ট্রপতি সিগনেচার দেয়, ফাইনালি গেজেট আকারে আসে 2011। তারিখ যদি আসে পরীক্ষায় তাহলে প্রথমটাই লিখবেন 30 জুন 2011। আর এই আইনটা সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ উনি উত্থাপন করেন। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এবং এইটার মূল কথা কি ছিল, এক কথায় যদি আমরা বলতে যাই, এটার এক কথায় বলা হলো যে এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং সংবিধানের মূল মূল সংবিধানে ফিরে যাওয়া হয়। এর মাধ্যমে মূল সংবিধানে ফিরে যাওয়ার বিধান, অর্থাৎ প্রথমে সংবিধানে যা যা ছিল সেই জিনিসগুলো আবার পুনঃপ্রবর্তন করা হয়। জিয়াউর রহমান সমাজতন্ত্রের ব্যাপারে বলেছিলেন শোষণ মুক্তির জন্য সমাজতন্ত্র, এরপরে গণতন্ত্র সম্পর্কে উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন, অর্থাৎ সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি, এই 4 মূলনীতি একটু একটু করে পরিবর্তন করা হয়েছিল। ধর্মনিরপেক্ষতার একটা আলাদা সংজ্ঞা দিয়েছিলেন। এই যে ব্যাপারগুলো ঘটেছিল এই ব্যাপারগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 72 সালের মূল সংবিধানে যা যা ছিল, যেইভাবে লেখা ছিল ওইভাবেই এই সংবিধান থাকবে। পঞ্চদশ সংশোধনীর মূল কথা হলো এটা। পঞ্চদশ সংশোধনীর মূল কথা হলো একটা। দ্বিতীয় কথা হলো পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে বিলুপ্ত করা হয় 58 নম্বর অনুচ্ছেদ, 2 এর ক অনুচ্ছেদ। হ্যাঁ, এই অনুচ্ছেদগুলো 2 এর ক অনুচ্ছেদ না, 2 এর ক পরিচ্ছেদ যেটা আছে সেটা বাদ দেওয়া হয়। রাষ্ট্রধর্ম যেটা আছে এটা বাদ দেওয়া হয়। 12তমতে একই কথা, 13তমতে একই কথা না। 13তমতে চালু করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, আর এটার মাধ্যমে প্রথম কথাটাই লেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এরপর লেখেন সংরক্ষিত মহিলা আসন 45 থেকে 50-এ উন্নীতকরণ। এরপর লেখেন 4 এর ক অনুচ্ছেদ, 4 এর ক অনুচ্ছেদ যেটা, এটা নতুন করে এই সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। 4 এর ক অনুচ্ছেদ যেটা, এটা যুক্ত করা হয়। ওকে, 4 এর ক অনুচ্ছেদ যুক্ত করা হয়। এখানে কি আছে? 4 এর কতে আছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন সংক্রান্ত বিধান 1, 2, 3, 4। এরপর এই সংশোধনের মাধ্যমে 3টি
সংবিধানে 3টি নতুন তফসিল সংযুক্ত করা হয়। 3টি নতুন তফসিল যুক্ত করা হয়। 3টি নতুন তফসিল কি কি বলে আছে না? 3টি নতুন তফসিল হলো পঞ্চম, ষষ্ঠ, আরটা হলো সপ্তম। পঞ্চমে আছে 7 মার্চের ভাষণ, ভাষণ না ভাষণ, 7 মার্চের ভাষণ। ষষ্ঠতে আছে 26 মার্চের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণা। আর সপ্তমে আছে হলো 10 এপ্রিল অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকারের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, এই ঘোষণাপত্র আছে। এই 3টি তফসিল নতুন করে যুক্ত করা হয়। এছাড়াও এখানে আরেকটা জিনিস করা হয়, সেটা হলো বিডিএর প্রেসিডেন্ট বিডিতে মডার্ন ডায়ারকি সিস্টেম, ও আচ্ছা, মডার্ন ডায়ারকি সিস্টেমের নবাবের নিউ ভার্সন, হ্যাঁ ওরকমই। আসসালামু আলাইকুম স্যার। এরপরে আসেন আরেকটা জিনিস, এটা করা হয় 90 দিনের মধ্যে। কোন সরকারের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে ওই সরকারই 90 দিনের মধ্যে না, মানে 90 দিন পূর্বে, মেয়াদ শেষের 90 দিনের মধ্যে তারা হলো ইলেকশন আয়োজন করবে, এবং শেষ 90 দিনের মধ্যে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই সংসদ অধিবেশন বসার। সরকারের মেয়াদ শেষ হবার 90 দিন, মানে 90 দিন বাকি থাকতে, এরকম একটা কথা, যে 90 দিনের মধ্যে, হ্যাঁ, মেয়াদ শেষ হওয়ার আগে 90 দিনের মধ্যে তাদের অধীনে নির্বাচন, তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠান। অর্থাৎ তত্ত্বাবধায়ক বাতিল, এটাই, এই কথাটাই একটু ঘুরিয়ে লেখা আছে এখানে, যে মেয়াদ শেষ হওয়ার আগে 90 দিনের মধ্যে তারা চাইলে নির্বাচন অনুষ্ঠান করতে পারবে, এবং নির্বাচন অনুষ্ঠানের পর তারা ক্ষমতা আবার নতুন করে গ্রহণ করতে পারবে বা অন্য কারো হাতে দিয়ে দিতে পারবে। এইটুকু ব্যাপার বুঝছেন কিনা বলেন? পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এগুলো সব করা হয়, এবং সংবিধানের অনেক কিছু বাতিল করে দেওয়া হয়েছে, অনেক কিছু নতুন করে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এটাকেই বলা হয়েছে মূল সংবিধানে ফিরে যাওয়া। এই সব কিছু হলো পঞ্চদশ সংশোধনের মূল কথা। ক্লিয়ার হলে কি লিখে দেন, তাহলে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সংবিধানের কোন কোন সংশোধনী গুলো বাতিল হয়ে গেছে, এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যে কোনটা কবে বাতিল হয়েছে। এই তারিখ তারিখ পরীক্ষা আসে না, শুধু জাস্ট আসতে পারে কোন কোন সংশোধনী বাতিল হয়ে গিয়েছে। দেখেন, সংবিধানের বাতিলকৃত সংশোধনী সমূহ, সংবিধানে এ পর্যন্ত বাতিল হয়েছে 5টি সংশোধনী। বাতিলকৃত সংশোধনী। এখন আসেন এইখানে একটা কথা বলেন, সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? গার্জিয়ান। সুপ্রিম গার্জিয়ানকে সংবিধানের অভিভাবক কে সংবিধানের বলেন? সুপ্রিম কোর্ট, সে হলো সংবিধানের অভিভাবক। তো এই অভিভাবক যদি মনে করে যে কোনো জায়গায় ঝামেলা হয়ে গেছে, সংশোধনী ঠিকই আপনি একটা করেছেন, কিন্তু এই সংশোধনীটায় ঝামেলা আছে, অর্থাৎ এই সংশোধনী এটা মানানসই না, বা সংবিধানের মূল যে কথাবার্তা আছে এটার সাথে সাংঘর্ষিক, সেক্ষেত্রে
তারা চাইলে সংশোধনী বাতিল করতে পারে। তারা চাইলে সংশোধনী বাতিল, সংবিধানের ব্যাখ্যা সম্পর্কিত জটিলতা নিরসন, এই কাজগুলোর দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের হাতে। ব্যাখ্যা সম্পর্কিত কোনো জটিলতা যদি হয়, কোনো অনুচ্ছেদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়, সেক্ষেত্রে তারা এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারে। এরপর আসেন, তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা বাতিল করেছে এ যাবৎকালে 5টি সংশোধনী। এ যাবৎ সংবিধানের 5টি সংশোধনী বাতিল হয়। 5টি সংশোধনী কি কি বাতিল হয় দেখেন, 5টি সংশোধনী বাতিল হয় এ যাবৎকালে। 1 নম্বরে বাতিল হয় এই যে কি বলে এটাকে, পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী এখানে লাল কালিতে লিখে নেন, দ্য ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, বা সংবিধানের প্রথম বিকৃতিকরণ। দ্য FIRST ফার্স্ট ডিস্টরশন মানে হলো বিকৃতি। ডিস্টরশন মানে হলো বিকৃতি। দ্য ফার্স্ট ডিস্টরশন অফ দি কনস্টিটিউশন। এখানে কিছুই না, জাস্ট সামরিক সরকারের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমগুলোর বৈধতা দেওয়া হয়েছিল, এই জন্য এটাকে সংবিধানের প্রথম বিকৃতি বলা হয়। ভাইয়া লোকজন কমতেছে, 2জন লোক কমে গেছে, ঘটনা কি? 2জন লোক কই গেল? আমি আপনাদেরকে একটা কথা বহু আগেই বলেছি যে যদি আপনার কোনো ব্যাপার ভালো না লাগে, কোনো জায়গার ব্যাখ্যা না বুঝেন, তাহলে সেটা সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারেন, বাট আপনি অবশ্যই চলে যাওয়ার আগে বলে যেতে, ইউ আর অবলিক টু, আপনি চলে যেতে হলে অবশ্যই বলে যেতে হবে যে আমি এই কাজে যাচ্ছি বা এখানে যাচ্ছি। এই যে 2জন লোক কমলো, এই 2জন কারা কই গেল, কোনো কিছু না বলে তো যাওয়ার কোনো উপায় নেই। গেলে আপনি বলে যাবেন কারণ এটা একটা ক্লাস, আপনি একটা ক্লাসের মধ্যে আছেন, তাই না? উপরে কারা আছে একটু দেখি, ক্যামেরাটা একটু ওই পাশে নেন, ওই পাশে 2জন 3জন মানুষের ক্যামেরা চালু আছে, 1জন 2জন লোক গেলেই কিন্তু জিনিসটা বিরক্তিকর। নেটের সমস্যা হলে সেটা ভিন্ন কথা, লোডশেডিং হলে সেটা ভিন্ন কথা, বাট যারাই থাকেন ভাইয়া, কাইন্ডলি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনার যেতে হলে আপনি অবশ্যই বলবেন, বা কোনো জায়গায় আপনার যদি মনে হয় যে না এগুলো সব আমি পারি, আমার দরকার নেই, তাহলে আমি বলবো যে আপনি ভালো করে শোনেন, হয়তো এমন কিছু আপনি জানবেন যে জিনিসটা আপনি জানতেন না, অথবা জিনিসটা এমন ভাবে আপনার মুখস্থ হয়ে যাবে যে এটা আর আপনার না পড়লেও চলবে, এবং এই জিনিসগুলো আপনার কাজে লাগবে গিয়ে রিটেনের সময়। বুঝতে পারছেন? আর এখন যদি আমার সাথে লিখেন, লেখার যে অভ্যাসটা হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় খুবই কাজে দিবে, যেটা আমি নিজে বুঝছি। লিখিত পরীক্ষার সময় আপনাদেরকে বলেছিলাম না যে কতখানি লিখতে হয়? মূল খাতা পিএসসি 24 পৃষ্ঠার, এবং এটা লিগ্যাল সাইজের পেপার, মানে A4 সাইজ যত বড় লম্বা হয়, A4 সাইজ ফটোকপি করেন যে কাগজে, ওই কাগজের পরও আরো 6 আঙ্গুল লম্বা কাগজটা, এইদিকে খাতাটা। এবং ওই খাতাটার 24টা পৃষ্ঠা দেয় হলো প্রথমে, পরে হলো আপনার প্রত্যেকটা এডিশনালে ওইটার 8টা করে পৃষ্ঠা থাকে। সেই রকম প্রায় 8টা 9টা 10টা এডিশনাল মানুষ নেয় বাংলাদেশ অ্যাফেয়ার্স লেখার দিন 200 নম্বরের পরীক্ষায়। তো এতগুলা পৃষ্ঠা লিখতে হলে আপনার লেখার অভ্যাস কিন্তু লাগবে। বিসিএস কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাই না কোনো। প্রিলিমিনারি জাস্ট একটা বাছাইয়ের পরীক্ষা, যে কারা কারা মূল পরীক্ষায় বসতে পারবে এদেরকে বাছাই করা হবে। আসল তো পরীক্ষা 900 আর 200 মার্কের যে পরীক্ষা ওইটাই। কারণ ভাইভাও কিছু করার থাকে না, কারণ ভাইভা ডিপেন্ড করে, ইটস আপ টু দ্য বোর্ড। আপনি কোন বোর্ডের কাছে পড়বেন, সে আপনাকে কিভাবে জাস্টিফাই করবে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। তাই একজন বুড়া স্যারের বোর্ডে পড়লেন, তিনি বললে যে এই সুজয় তুমি চশমা পরে আসছো কেন? স্যার আমার তো চোখের সমস্যা। তোমার চোখের সমস্যা হইলো কেন? এদের তো কোনো জবাব নেই আছে। হ্যাঁ, বলবে যে তুমি যে এখন আসছো, তাহলে তুমি শুধু বিসিএসসি কেন দিতে চাও? আপনি বললেন যে স্যার এখানে স্ট্যাটাস ভালো আছে, চাকরি স্থায়ী আছে। তো বললো এটা তো তোমার লোভ দেখা যাচ্ছে। হ্যাঁ,
তুমি তাহলে লোভ করতেছো শুধু কি টাকা পয়সার নাকি ক্ষমতারও লোভ আছে? আর একটু তো আছেই বলে বসলেন ভুল করে, দেখা গেল আপনাকে কিনা ফেল করে দিল। ও আচ্ছা, এই কারণে তুমি প্রশাসনে আসতে চাও, যে তুমি প্রশাসন বা পুলিশে আসলে তোমাদের বাড়ির যে জায়গাটা নিয়ে ঝামেলা আছে ওই ঝামেলাটা আর থাকবে না, এই জন্য এটা হইতে পারে। আবার দেখা গেলো আরেকজনকে জিজ্ঞেস করছে ভাইবা বোর্ডে ঢোকার পরেই, বলো বাংলাদেশের সেক্টর কয়টা ছিল মুক্তিযুদ্ধের সময়, বলো অমুক নাম্বার সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিল। এইসব হাবিজাবি প্রশ্ন করে তাকে পাঠিয়ে দিচ্ছে, আর আপনাকে জিজ্ঞেস করছে যে এই প্রশ্নগুলোর মাধ্যমে জাস্টিফাই করার কোনো সুযোগই নেই, এগুলো একেবারে খোদাই প্রশ্ন, এটা উনিই জানে উনি কেন করতেছে এই প্রশ্নগুলো। তো এই দুইটা বিষয় ভেরি করতে পারে ভাইবার সময়, বাট লিখিত পরীক্ষায় কিন্তু সবাইকে একই প্রশ্ন দেয়, একই জিনিস লিখতে হয়, এবং এইখানে সর্বোচ্চ নাম্বারের ভেরিয়েশন আসে। কেউ পায় 585, কেউ পায় 520, কেউ পায় 430, কেউ পায় 450। এইখানে অনেক বড় ভেরিয়েশন থাকে, ভাইবার ব্যাপারটা পুরোটাই লাখ, আর প্রিলির নাম্বার যোগ হয় না। তাই আপনি ফোকাস কিন্তু মূল রাখতে হবে প্রিলি পড়ার সময়, যে লিখিত কিভাবে দিবেন এবং লিখিত প্রিপারেশনের জন্য কোন কোন বিষয়গুলো এখন থেকে মাথায় রেখে চলবেন। চলেন এরপরে, এই সংশোধনী বাতিল করা হয়েছে 5টা। এ যাবৎকালে সংবিধানের 5টি সংশোধনী বাতিল করা, তার 1 নম্বর হলো পঞ্চম সংশোধনী, 2 নম্বর হলো পঞ্চম সংশোধনী হয়েছিল জিয়াউর রহমানের সময়, এরপর হোসেন মোহাম্মদ এরশাদের সময় 7ম সংশোধনী হয়, এটা বাতিল করে দেয় হাইকোর্ট, 7ম সংশোধনী। এরপর 3 নম্বরে আছে 8ম সংশোধনী, 4 নম্বরে আছে 13তম বা ত্রয়োদশ সংশোধনী, 13তম বা ত্রয়োদশ সংশোধনী, এবং 5 নম্বরে যেটা আছে সেটা হলো ষোড়শ সংশোধনী বা 16তম সংশোধনী। ভাইয়া আরেকটা সংশোধনী তো আমরা পড়ি নাই, সরি আমরা ভুলে গেছি, আমরা ওইখানে আরেকটু ফিরে যাব, আগের পেজে একটু আসেন আপনারা সবাই। সেটা হলো আপনার সপ্তদশ সংশোধনী সম্পর্কে পড়তে হবে, সপ্তদশ বা 17তম সংশোধনী। 17তম সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সংশোধনীর মাধ্যমে নারী আসন যে 50টা আছে এটা আরো 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়, আর এটা সংবিধানে গৃহীত হয় 17 সেপ্টেম্বর 8 জুলাই 2018 সালে এটা গৃহীত হয়, 8 জুলাই 2018 সালে গৃহীত হয়। এবং এটার মাধ্যমে কি হয়, সংরক্ষিত নারী আসন 50টি নারী আসন, সংরক্ষিত নারী আসন আরো 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়, অর্থাৎ এইগুলোর মেয়াদ রিনিউ করতে হয়, রিনিউ না করলে মেয়াদ শেষ হয়ে গেলে এই আসনগুলো আর সংরক্ষিত থাকবে না। সেই জন্য সংবিধানের সংশোধনের মাধ্যমে এই আসনগুলো আরো 25 বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়, এবং এটা উত্থাপন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আইনমন্ত্রী আনিসুল হক। ব্যাস এই পর্যন্ত। এই সংশোধনীটা গুরুত্বপূর্ণ এই জন্য এখানে নারী বিষয়ক কথাবার্তা আছে, আর এটা পাশ হয় 8 জুলাই, অর্থাৎ 8/7/18, 8/7/18। ওকে, আর 16তম সংশোধনী যেটা ছিল সেটা ছিল বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা মাননীয় সংসদ সদস্যরা নিজেরা একটা সংশোধনী দিয়ে নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। দেখেন এই এই ব্যাপারটা একটু বলি তাহলে বুঝবেন আপনারা জিনিসটা কি। দেখেন ব্যাপারটা হলো 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে, একটা হলো বিচার বিভাগ আর একটা হলো নির্বাহী বিভাগ, এই দুই বিভাগকে কি করা হবে, পৃথক করা হবে, যে যার মতো আলাদা করে চলবে, একলা চলনীতিতে সে তারটা করবে, সে তারটা করবে, তারটার মধ্যে তার কোনো হস্তক্ষেপ থাকবে না, তারও তার মধ্যে কোনো হস্তক্ষেপ থাকবে না। অর্থাৎ যদি প্রধানমন্ত্রীও কোনো বেআইনি কাজ করে এ ব্যাপারে চাইলে বিচার বিভাগ তাকে বিচার আচার করতে পারবে, এ ব্যাপারে সে চাইলে বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করতে পারবে না, সে চাইলে বিচারপতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, তাকে বান্দরবন বদলি করতে পারবে না, তার পেনশনের মেয়াদ নষ্ট করে দিতে পারবে না, এইভাবে সে তার মতো স্বাধীন থাকবে। আর নির্বাহী বিভাগ যে সেও তার মতো স্বাধীনভাবে কাজ চালাবে। বাট 16তম সংশোধনীতে যেটা করা হলো, যে এই নির্বাহী বিভাগের হাতে ক্ষমতা তুলে দেওয়া হলো প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা। অভিশংসন মানে কি, তারা চাইলে এদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করতে পারবে এবং সেই অভিযোগ অনুযায়ী
তারা তাকে অভিশংসন বা পদ থেকে অব্যাহতি দিতে পারবে। ব্যাপারটা একটু সাংঘর্ষিক হয়ে যায়। তো হাইকোর্ট এটা পাশ হওয়ার পরে বললো যে না, এটা সংবিধানের মূল কাঠামোর সাথে যায় না, এই কারণে হাইকোর্ট এই ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়। এটাই আওয়ামী লীগের একটা সংশোধনী যেটা হাইকোর্ট বাতিল করে দিছে, এবং এটা হয়েছিল কি জানো ওনার নাম, বিচারপতি এস কে সিনহা। ওনার সময় ওই বেচারি আমেরিকা গেছে, ওনাকে বাধ্যতামূলক ছুটি দিয়ে দিছে, আর দেশে আসতে পারেন উনি গিয়ে, বুঝছেন? এই কাজ উনি করে গেছে, ওনার সময়কার একটা কাজ, যে একটা সংশোধনী উনি বাতিল করে দিছে টুক করে। যাই হোক, এটা নিয়ে বেশ দুঃখ আছে। আর আরেকটা বাতিল হয়েছে, যেটা সর্বশেষ, এই ষোড়শ সংশোধনীটা। বলেন আমরা যেখানে ছিলাম এটাও লিখে দিই, 16তম সংশোধনী, এটা হলো সর্বশেষ বাতিল হয়েছে। 13তমতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, এখানে বিচারপতি অভিশংসনের ক্ষমতা বাতিল হয়েছে। 8ম সংশোধনীতে রাষ্ট্রধর্ম বিষয়টা বাতিল হয়ে গেছে। 7ম সংশোধনীতে ওই যে সামরিক সরকারের যে বিভিন্ন কার্যক্রম, এই কার্যক্রমের বৈধতা এটা বাতিল হয়ে গেছে। এরপর ইন্ডেমনিটি আইন যেটা, এটা বাতিল হয়ে গেছে 5ম সংশোধনীতে। এছাড়া 5ম সংশোধনীতে আরো কিছু জিনিস বাতিল করা হয়েছে, সেটা সামরিক সরকারের শাসনের যে বৈধতা দেওয়া হয়েছিল এটাকে অবৈধ ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট। এই হলো মূল কথাবার্তা সংশোধনী সম্পর্কিত। এরপরে দেখেন, সংশোধনী সম্পর্কে কথাবার্তার পরে আর একটা জিনিস এখান থেকে পড়তে হবে, সেটা হলো সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদ। এটা মুছে ফেললাম। সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে নির্বাহী বিভাগ, অর্থাৎ এখানে নির্বাহী বিভাগে যারা যারা আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, এরা সবাই নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত, বা স্থানীয় সরকার সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো, এরা সবাই অন্তর্ভুক্ত। আর একটা নির্বাহী বিভাগের সাথে আছে আইন বিভাগ। আইন বিভাগ মানে হলো আইনসভা বা জাতীয় সংসদ। জাতীয় সংসদের আইন বিভাগ, জাতীয় সংসদকে ধরা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে। 3 নম্বর আর একটা আছে, যেটা হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে ধরা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে। এর বাইরে আছে আমাদের নির্বাচন কমিশন সচিবালয়, যেটা বা নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন। 5 নম্বরে আরেকটা আছে, সেটা হলো আমাদের সরকারি কর্ম কমিশন। এর কথাও, মানে সংবিধানে যেই প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ আছে, এই প্রতিষ্ঠানগুলোই হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। তার হাত উঠালে আনমিউট করে দেওয়া হয় না কেন? দেন আনমিউট করে দেন। হাত উঠালে আনমিউট করা হয় না কেন? আসেন আনমিউট। হ্যালো, বলেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেক সময় ট্রাই করতেছি, অনেকে কথা বলতে পারে না স্যার, অনেক প্রশ্ন থাকে। আমি তো মনে হয় আধা ঘন্টা ধরে হাত উঠে আছি, কিন্তু হাত ব্যথা হয়ে আনমিউট। গেছে না? জি স্যার। হাত ব্যথা হয়ে গেছে না? বলেন এখন। না স্যার, বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় তো প্রশ্ন থাকে, এখন আপনাকে প্রশ্ন করব যদি হ্যান্ড রাইজ করে যদি আপনাকে না পাই। আচ্ছা, এখন আনমিউট করতে। প্রশ্ন মনে আছে না ভুলে গেছেন? জি স্যার, অনেক প্রশ্ন চলে গেছে। আর হচ্ছে আপনার কথা জোরে আসছে না, খুব আস্তে শোনা যায়। ওহো, স্যার অনেক একটা কথা এটা বোঝা যায় না আমাদের। দেখতেছি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার অ্যাটর্নি জেনারেল বলতে কি বোঝায়? কি বোঝায়? সেটা যদি বলতেন। অ্যাটর্নি জেনারেল, জি, জি। অ্যাটর্নি জেনারেল হলো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, যিনি সরকার পক্ষের আইন কর্মকর্তা হন। যিনি রাষ্ট্রের একজনই আইন থাকে। কর্মকর্তা সরকার পক্ষে একজনই থাকে এই পোস্টে, অ্যাটর্নি জেনারেল। আসেন সরকারি কর্ম কমিশন। আরেকটা আছে মহা হিসাব নিরীক্ষকের দপ্তর। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর। এই জায়গাগুলোকে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। তো এই জায়গাগুলো অনুযায়ী সাংবিধানিক পদ আছে কি কি দেখেন। সাংবিধানিক পদ বলা হয় 9টা পদকে। সাংবিধানিক পদ, 1 নম্বরে হলো রাষ্ট্রপতি, এর পদটা হলো সাংবিধানিক পদ, অর্থাৎ সংবিধান অনুযায়ী তাকে পদটা দেওয়া হয়েছে। 2 নম্বরে আছে হলো প্রধানমন্ত্রী,
তাকেও সংবিধান অনুযায়ী পদটা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং এরপরে সাংবিধানিক পদ আছে স্পিকারের পদ। প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী যারা আছে তারাও, মন্ত্রী, প্রতিমন্ত্রী তারাও এটার অন্তর্ভুক্ত। এরপরে আছে স্পিকার, এদের পদটাও হলো সাংবিধানিক পদ। স্পিকার, ডেপুটি স্পিকার এদের প্রত্যেকের পদ হলো সাংবিধানিক পদ, বাট পদক্রম বা মর্যাদা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরেই হলো স্পিকারের অবস্থান। এরপরে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি যারা আছেন ওনাদের অবস্থান। প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, ব্যাস। এরপরে হ্যান্ড রেজ করা আছে। এরপরে দেখেন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতির পরে স্পিকারের নিচে যে পদমর্যাদা সেটা হলো ডেপুটি স্পিকার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দপ্তর মানে এর কাজটা কি জানি না, যদি বলতেন ভালো হতো। রাষ্ট্রের টাকা পয়সা কই কই খরচ করতেছে এই ব্যাপারে ওনারা হিসেব নিকাশ রাখে, বুঝতে পারছেন? নির্বাচনের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে বা রাষ্ট্রীয় কর্মকর্তাদের বেতন এই যত খরচ আছে রাষ্ট্রের সকল খরচের হিসেব নিকাশের দায়িত্ব থাকে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যিনি আছেন ওনার হাতে। এরপরে আসেন 5-এর পরে 6 নাম্বার যেটা আছে প্রধান নির্বাচন কমিশনার, অর্থাৎ এনাকে বলা হয় সিইসি, চিফ ইলেকশন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার বৃন্দ। 7 নাম্বার পদ হলো এটার পরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আরেকটা হলো সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান, আর পরে হলো এমপিরা। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 8 নাম্বার হলো যারা সংসদ সদস্য আছেন ওনারা, সংসদ সদস্য আছেন ওনারা। আর 9 নম্বরে আসে হলো আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব। এছাড়াও আরো অনেক পদ আছে যেগুলো বাংলাদেশে এখনো চালু হয়নি, যেমন নেপালের পদ আছে কিন্তু নেপালের পদ এখনো চালু হয়নি বাংলাদেশে। নেপাল, এই পদগুলো এখনো চালু হয়নি। এই ছিল মোটামুটি মূল কথা। আর সংবিধানের তফসিল সম্পর্কে আমরা বলেছিলাম যে তফসিল সম্পর্কে কিছুই পড়তে হবে না, শুধু 3টা তফসিলই বারবার ঘুরে ফিরে আসে, ওই 3টা তফসিল পড়লেই হবে। ন্যায়পাল পদটা হলো এমন একটা সুপ্রিম পোস্ট, যেই পোস্টে যিনি অধিষ্ঠিত হবেন উনি রাষ্ট্রের যে কোনো কর্মকর্তা, যে কোনো স্তরের, যে কোনো লেভেলের যে কোনো কর্মকর্তার সম্পর্কে তদন্ত করতে পারবেন এবং তার ব্যাপারে অডিট করে উনি যে কোনো ধরনের ডিসিশন নিতে পারবেন। এই পদটাকে বলা হয় ন্যায়পাল। এটা হলো একেবারে সুপ্রিম একটা পদ অডিটের জন্য বা অনুসন্ধানের ক্ষেত্রে, কারো ব্যাপারে যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেটার অনুসন্ধানের জন্য এটা তিনি করতে পারেন। এখন আসেন এইখানে আরেকটা জিনিস পড়েন, সেটা হলো তফসিল। তফসিলের মধ্যে বলেছিলাম যে শুধুমাত্র 5, 6, 7 পড়বেন। আর এখানে 1 নাম্বার তফসিলে আছে সেটা হলো অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন মানে এই সংবিধানটা যত যাই কার্যকর থাকুক, যত বিধানই থাকুক, সব বিধানের পরে এটাই কার্যকর একটা আইন হিসেবে থাকবে। আর এটা পড়ার আসলে দরকার নেই, পড়ার যেটা দরকার আছে সেটা হলো 2 নম্বর তফসিল, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন।
রাষ্ট্রপতি নির্বাচন। এটা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয়ে যায়। তো সংবিধানের কোন তফসিলটা বাতিল হয়ে গেছে? বাতিল হয়েছে দ্বিতীয় তফসিল। এটা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। তৃতীয় তফসিলে আছে জরুরি অবস্থার বিধান সম্পর্কে, এবং চতুর্থ যে তফসিলটা আছে মানে তৃতীয় তফসিলে আছে শপথ ও ঘোষণা সম্পর্কে, একজন কি কি শপথ নেবে, কি কি ঘোষণা তিনি দিতে পারবে। আর চতুর্থ তফসিলে আছে তাদের জরুরি অবস্থা এবং ক্রান্তিকালীন বা অস্থায়ী যে বিধানাবলী স্যার একটা প্রশ্ন ছিল সম্পর্কিত বিষয়গুলো। বলেন। স্যার, তফসিলটা আসলে কি একটু বলতেন যদি? তফসিলে কি বলা হয়, কি থাকে ওইটা বিস্তারিত? তফসিল সম্পর্কে আগের ক্লাসে আমরা বলিনি কিছুই। স্যার, বলা হয়েছে? কেউ একজন বলেন তো। জি স্যার, সংবিধানের গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য এর সাথে যদি কোনো দলিল আদি প্রয়োজন হয় তাহলে এগুলোকে সংযুক্ত করানো, এগুলো হলো তফসিল। অতিরিক্ত সংযুক্তি, এক কথায় বললে আপনি যদি চাকরির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে এটার সাথে আপনার সার্টিফিকেট, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, আপনার নিজের সুন্দর একটা ফটো, এই জিনিসগুলো যে সংযুক্ত করা হয় এগুলোকে বলা হয় সংযুক্তি। সংবিধানেও এরকম কিছু সংযুক্তি আছে যেগুলো সরাসরি সংবিধানের অংশ না, বা যেগুলো সরাসরি সংবিধানও না, সংবিধানের কোনো আইন বা ধারা না। এই জিনিসগুলো হলো কি? এই জিনিসগুলো হলো রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ দলিল, যা সংবিধান না কিন্তু সংবিধানের সাথে উল্লেখ থাকা জরুরি। যেমন 1950 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, যার মাধ্যমে জমিদারি উচ্ছেদ করা হয়েছিল, এই আইনটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু এটা সংবিধান না। বাট এটা যদি সংবিধানের সাথে থাকে তাহলে এটা সুরক্ষিত থাকবে বা থাকা জরুরি। সম্পত্তির বিধান সম্পর্কিত কথাবার্তার জন্য এটা জানা জরুরি। এই জন্য এটাকে যখন সংবিধানের সাথে যুক্ত করা হয়েছে অতিরিক্ত সংযুক্তি হিসেবে, সেটাকে বলা হয়েছে তফসিল, যেটার ইংরেজি হলো শিডিউল। SCHEDULE শিডিউল। এই শিডিউল আছে মোট 7টি সংবিধানে, যার মধ্যে প্রথমে ছিল 4টি শিডিউল বা 4টি তফসিল, এবং পরবর্তীতে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আরো 3টি তফসিল যুক্ত করা হয়। এখন বর্তমানে মোট তফসিল সংখ্যা হলো 7টি, এবং এই 7টির মধ্যে থেকে আপনারা পড়বেন শুধুমাত্র পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল। ওইখানে দেখবেন পঞ্চদশ সংশোধনীতে এই 3টা তফসিলে কি আছে আমি লিখে দিয়েছি। এছাড়া আগের যে তফসিলগুলো আছে, 1 নাম্বার অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, 2 নাম্বার রাষ্ট্রপতি নির্বাচন, 3 নাম্বারে আছে শপথ ও ঘোষণা, শপথ ও ঘোষণা, এবং 4 নাম্বারে আছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। স্যার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য এরা কি সাংবিধানিক পদ না? এই যে সাংবিধানিক পদ লিখে দিলাম। স্যার, সরকারি কর্ম কমিশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। এই যে লিখে দিলাম, আপনি লেখেননি? স্যার, ওখানে তো এটা লেখেননি স্যার। ওহো, তাহলে বাদ করছে মোস্ট প্রবাবলি। সরকারি কর্ম কমিশন ও কর্ম কমিশন চেয়ারম্যান আর কি। সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান ও অন্যান্য সদস্য বৃন্দ। ভাইয়া 9টা পদই হবে, শুধু একটা জায়গায় আমি এই যে 9টা পদের 9 নাম্বার লিখতে গিয়ে একটা ঝামেলা হয়েছে। 9টা পদই হবে, এখানে একটা জিনিস করবেন, সেটা হলো স্পিকারকে ডেপুটি স্পিকারের জায়গায় লিখে দিবেন। মানে জায়গায় বলতে ওটার সাথে স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার, এই পদগুলো এইভাবে একটু সাজিয়ে লিখে নেন, তাহলেই হলো। এই হলো মূল কথাবার্তা আমাদের তফসিল সম্পর্কে। তফসিলে আছে হলো শপথ ও ঘোষণা, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, আর এরপরে নতুন করে এই 3টা জিনিস যুক্ত করা হয়েছে তফসিলের মধ্যে। এছাড়া সংবিধানের আরো যে টুকিটাকি বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। যেমন এই বয়স সংক্রান্ত যে বিষয়গুলো আছে, বয়স সংক্রান্ত, ভোটার হতে হলে লাগে 18 বছর, 25 বছর লাগে সংসদ সদস্য হতে গেলে। আর মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত বলেন তো? রাষ্ট্রপতি হতে গেলে লাগে 35 বছর বয়স। আর সরকারি কর্ম কমিশন সদস্যদের বয়স 65 বছর। প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 67 বছর। এই হলো বয়স সংক্রান্ত যে কথাবার্তাগুলো আছে। প্রধানমন্ত্রী হতে কত বছর বয়স লাগে কমেন্টে লিখতে পারেন।
অথবা আনমিউট করে দিলে সেখানে বলতে পারেন। প্রধানমন্ত্রী 25 বছর বয়সে বাংলাদেশে কেউ কোনোদিন হয়েছে গত 50 বছরে? এরকম কোনো ইতিহাস আছে? 25 না, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স্ক কেউ প্রধানমন্ত্রী হয়েছে, এরকম কোনো ইতিহাস আছে বাংলাদেশের? যাই হোক, ভালো কথা। এই হলো আমাদের বয়স সংক্রান্ত কথাবার্তা গুলো। এটা আসলে রাষ্ট্রের ক্ষেত্রে যে কোনো সময় চাইলেই যে কেউ কিছু হবে এটা সম্ভব না। স্যার ন্যায়পাল সম্পর্কে একটু বলুন স্যার। ন্যায়পাল একটু আগে বললাম না, সুপ্রিম অডিট অফিসার একজন। উনি হলো মূলত একটা সাংবিধানিক এমন পদ যে সে রাষ্ট্রের যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে, রাষ্ট্রের যে কোনো পদধারী ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান এবং তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সুপারিশ করতে পারবে। এই পদটাকে বলা হয় ন্যায়পাল। বাট বাংলাদেশে এটা উল্লেখ আছে 77 নম্বর অনুচ্ছেদে সংবিধানের, কিন্তু এটা কার্যকর হয়নি। এবং স্যার, এটা যদি ভালো সৎ লোকজন না আসে কেউ কোনোদিন এটা চালু করবে না। কারণ তার ক্ষমতাটা প্রত্যেকের উপরে, প্রধানমন্ত্রীর উপরে আছে, রাষ্ট্রপতির উপরে আছে, মন্ত্রীদের উপরে আছে, প্রতিমন্ত্রীদের উপরে আছে, উপমন্ত্রীদের উপরে আছে। রাষ্ট্রের যে কারো উপরে যে কোনো সময় সে অনুসন্ধান চালাতে পারে এবং যে কোনো ধরনের সুপারিশ সে তাদের ব্যাপারে করতে পারে। এই হলো আসল কথাবার্তা সংশোধনী সম্পর্কিত যা যা ছিল। একটা কোশ্চেন ছিল, কই গেছে, একটা কোশ্চেন ছিল কই লেখা, স্যার কোন জব সলিউশন কিনবো, কোনটা ভালো হবে, কাইন্ডলি যদি বলতেন। প্রফেসর জব সলিউশনই ভালো, এটা যেহেতু একেবারে মোটামুটি সেই অনেক আগে থেকে চলে আসছে এবং ওনারা হয় কি যথেষ্ট আপডেট করে। আপডেট মানে যে শুধু দুই একটা প্রশ্ন নতুন অ্যাড করে তা না, যেখানে যেখানে তথ্যের পরিবর্তন করতে হয় সেটাও ওনারা যথেষ্ট গুরুত্ব দিয়ে করে। সেই হিসেবে প্রফেসর জব সলিউশন নিতে পারেন আপনারা, খুবই ভালো, রেপুটেশনও ওনাদের ভালো। এই হলো কথাবার্তা। তাহলে আজকের মতো এই পর্যন্তই আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।